তা আমরা মনে করি সীমান্তে কোনো নাগরিককেই ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করতে পারে না। সীমান্ত হত্যা নিয়ে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সীমান্ত হত্যা তিনি একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন যে সব হত্যাকেই আসলে সীমান্ত হত্যা বলা যাবে না। তো এটা খুবই মানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করতে বা মাদক আনতে বা হচ্ছে চোরাচালানের জন্য সীমান্তের ওই পারে যায়, এটা বাস্তব যে অনেকেই যায়, সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে না। তাহলে সেটাকে আসলে কি বলা হবে? এখন যদি এটা এরকমই হয় তাহলে সাপোজ বাংলাদেশে অবৈধভাবে ভারতের অনেক নাগরিক থাকে বলে আমরা জানি, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় একটা নোটিশ দেওয়া হয়েছিল যে অবৈধভাবে যারা আছে সবাই যেন ইনফরমেশন সাবমিট করে। তো তাহলে তাদেরকে কি বাংলাদেশে ভেতরে গুলি করে হত্যা করা জায়েজ? বা পৃথিবীতে বিভিন্ন দেশে অবৈধভাবে বাংলাদেশের অনেক নাগরিক থাকেন, আপনারা জানেন যে প্রবাসী বিভিন্ন দেশে অবৈধভাবে অনেকে থাকেন, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, অনেকে জানও অবৈধভাবে। তো তাদেরকে কি সেখানে গুলি করে হত্যা করা জায়েজ জায়েজ কিনা? এটা তো শুধু মানে যদি পলিসি হয় তাহলে এটা তো সব দেশের ক্ষেত্রেই হওয়া উচিত এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জাস্টিফাইড হওয়া উচিত, ভারতীয় যে কোনো নাগরিককে এখানে গুলি করে মেরে ফেলা। তো এইটাকে যে উনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে এটা এবং ভারতে যারা মানে সীমান্তে যারা হত্যার শিকার হচ্ছে বা সীমান্তের ভিতরে, ভারতের সীমান্তের ভিতরে বা এটা হচ্ছে দুই সীমান্তের মাঝখানে একটা জোন থাকে, সেখানে যারা হত্যার শিকার হচ্ছেন তারা সবাই কি আসলে চোরাচালানকারী বা সবাই কি আসলে মাদকের আদান প্রদানের সাথে জড়িত বা চোরাচালানের সাথে জড়িত? এটা কিভাবে সরকার আসলে নিশ্চিত করবে যে কোনটা? তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আরো স্পষ্টতা প্রয়োজন। এটা একটা দায়সারা বক্তব্য বলে আমরা মনে করছি যে সীমান্ত হত্যার বিষয়টাকে তিনি রংলি অ্যাড্রেস করছেন। তিনি বরং ন্যাশনালি এই বক্তব্যের মাধ্যমে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি, এই বক্তব্য তো অবশ্যই ভারতেও বিভিন্ন মিডিয়া কভার করেছে আমি দেখেছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি বাংলাদেশের নাগরিকরা যে কিলেবল, বাংলাদেশের নাগরিকদের যে নাগরিক মর্যাদা নাই, এইটাকে স্টাবলিশ করছে। এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি বিএসএফকে আরও উস্কানি দিচ্ছেন এবং জাস্টিফিকেশন দিচ্ছেন যে তোমরা যেটা করতেছো আমরা মনে করি যে দ্যাট ইজ নট রং, মানে হললি আমরা এটাকে রং মনে করি না। এই মেসেজটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি সীমান্তে বাংলাদেশের জনগণকে আরও বেশি ভালনারেবল করে তুলছেন এবং বাংলাদেশের যে নাগরিকদের যে নাগরিক মর্যাদা সেটাকে অনেক ছোট করা হচ্ছে। তা আমরা মনে করি সীমান্তে কোনো নাগরিককেই ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করতে পারে না। যদি কেউ সেখানে চোরাচালান করতে যায়, কেউ মাদকের সাথে জড়িত থাকে, তো সেটা তাকে তারা অ্যারেস্ট করতে পারে। বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, বাংলাদেশের সীমান্তে সাদা পতাকা বৈঠক নিয়মিত হয়, বিএসএফ এর সাথে বিজেপির যোগাযোগ আছে। তো এর মাধ্যমে হ্যান্ড ওভার করা যেতে পারে, বিভিন্ন প্রক্রিয়া এটা হইতে পারে। এটা তো এইভাবে মানে হত্যা করে ফেলা এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাদেরকে আরো ভালনারেবল করে তোলা, এটা খুবই দুঃখজনক রাষ্ট্র হিসেবে আমাদের জন্য। আশা করি সরকার এখানে মেরুদণ্ডটা সোজা করে সিদ্ধান্তটা গ্রহণ করবে। আরেকটা বিষয় আমরা দেখছি যে পুশ ব্যাক, যেটা এখন ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ তারা একটা ঘোষণা দিয়েই করছে, এটা নিয়েও সরকারের একটা কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। তা আমরা রোহিঙ্গা সংকটের মতো আরেকটা সংকট মোকাবেলার জন্য প্রস্তুত না কোনোভাবেই, এবং আমাদেরকে অবশ্যই এই বিষয়টা ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাড্রেস করা উচিত। এখন তো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় নিয়ে আসা প্রয়োজন এবং এটা এখনই করা প্রয়োজন। এটা আরো বিগার স্কেলে গেলে করব বা করব কি করব না এটা নিয়ে এক ধরনের সরকার এক ধরনের সিদ্ধান্তহীনতা, অথবা তারা হয়তো সিদ্ধান্ত নিয়েও থাকতে পারেন যে ভারতের সাথে কোনো ঝামেলায় আমরা যাব না, কিন্তু এটা তো আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় এবং এইখানে অবশ্যই বাংলাদেশকে প্রথমে রেখে সিদ্ধান্ত নিতে হবে। যদিও বিএনপি বলে বাংলাদেশ ফার্স্ট, কিন্তু নির্বাচনের পরে খুব একটা আমি বিএনপিকে বাংলাদেশ ফার্স্ট বলতে শুনি নাই। হয়তো এটা নির্বাচন জেতার কোনো পলিসি বা স্ট্র্যাটেজি ছিল। একটু অ্যাড্রেস করা প্রয়োজন যে আমরা আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনলাম। সেখানে তিনি বলছেন যে ওসমান হাদিবের হত্যাকারীদেরকে যখন গ্রেফতার করা হয় তখন তার কাছে ভারতের হোম মিনিস্টারের কল আসে। ভারতের হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ, আমরা সবাই জানি। এবং কল আসে এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছিলেন যে তাকে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন এটা আমরা জানি, মানে এটা বলে দিলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তো এটা দিয়ে একটা বোঝা যায়, আমরা একটা আন্দাজ করতে পারি যে এই হত্যার সাথে যেহেতু সেখানে
আসামিদেরকে গ্রেপ্তার করার পরে নিশ্চয়ই প্রাথমিক জিজ্ঞাসাবাদ তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে, এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন, এছাড়া তো আর জানার উপায় নাই। তো জিজ্ঞাসাবাদে নিশ্চিতভাবেই কিছু নাম এসেছে, এবং সেখান থেকেই তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কাদেরকে দিয়ে হত্যা করা হয়েছে তাকে। কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি যখন বলছেন যে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন, তার মানে তিনি ইঙ্গিত করছেন অমিত শাহের দিকে, ভারতের হোম মিনিস্টার, এবং ভারতের বিজেপি সরকারের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে কিন্তু তিনি ইঙ্গিত করছেন। তার মানে এই হত্যাকাণ্ডটা শুধুমাত্র যে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে এমনটা না, এটার সাথে ভারতেরও বিজেপির বা আরএসএস এর বা বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের যোগসূত্র আছে। এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, তার বক্তব্যের মাধ্যমে আমরা এটা অনেকটা ভেরিফাই করতে পারছি। ফলে ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে আনতে না পারা বা এখন পর্যন্ত বাংলাদেশে তাদেরকে হ্যান্ডওভার বাংলাদেশের কাছে না করার পেছনে, এবং এই বক্তব্যের পরে আমি আরও সন্দিহান যে তাকে হ্যান্ডওভার আসলেই করা হবে কি হবে না, এটা একটা গভীর শঙ্কার দিকে চলে গেছে। তবে আমাদের দাবি থাকবে যে সরকার, আমাদের দেশের নাগরিকদের এটা জানার অধিকার আছে, এবং অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এটা জানাও প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সাথে আওয়ামী লীগ সহ ভারত সরকার জড়িত, এটা আমরা বুঝতে পারলাম, এবং স্পেসিফিকলি কারা জড়িত দেশের অভ্যন্তরে এখন যারা রাজনীতি করছে বা বিভিন্ন জায়গায় আছে তাদের মধ্যেও কেউ জড়িত কিনা এটা জানা স্বচ্ছতা প্রয়োজন। সেজন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি করছি যে দ্রুত সময়ের মধ্যে তাকে, তার হত্যাকারীদের, ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের যারা ভারতে গ্রেপ্তার অবস্থায় আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে অধিকতর তদন্তের মাধ্যমে এই বিষয়ের স্বচ্ছতা, এটা জনগণের কাছে স্পষ্ট করা প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি পরবর্তীতে ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরবর্তীতে আমাকে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী বলছিলেন যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি যে হত্যাকারী ছিলেন তিনি আমাকেও ইনস্টাগ্রামে ফলো করতেন। তো আমি একটা ট্রেন্ড, যেহেতু এখন আমরা বুঝতে পারলাম যে এটাতে আওয়ামী লীগের পাশাপাশি ভারত সরকারেরও, বিজেপি সরকারেরও একটা জড়িত থাকার বিষয়ে আমরা একজন সদ্য সাবেক মুখ্যমন্ত্রীর থেকে শুনলাম। তো এটা অবশ্যই এটা আমাদের কগনিজেন্সে নেওয়ার মতো, অ্যাকনোলেজ করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো যে সে কেউ বলে নাই, এটা বলছে পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী, যার সাবেক মুখ্যমন্ত্রী, যার পুলিশের তত্ত্বাবধানে ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীরা ছিলেন। ফলে এটা আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য এই আধিপত্যবাদ বিরোধী রাজনীতিটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমরা মোদি বিরোধী আন্দোলন পরবর্তীতে এবং আবরার ফাহাদকে নিয়ে আমাদের যেই রাজনৈতিক লড়াই, আমি নিজেও আবরার ফাহাদকে নিয়ে কাজ করতে গিয়ে জেলে ছিলাম একটা প্রায় 1-1.5 মাসের মতো। তো এই লড়াইটা আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে এই সময়টাতে। এটা আমি আগেও বলেছি, এখনও বলি, জাতীয় নাগরিক পার্টিরও এটা অবস্থান যে আমরা ভারতে বিজেপির যে কমিউনাল পলিটিক্স, এইটার উত্তরটা কমিউনাল পলিটিক্স দিয়ে দিতে চাই না। তারা কমিউনাল পলিটিক্স করবে, তার বিপরীতে আমি কমিউনাল পলিটিক্স করবো, এরকম বর্বর সমাজে আমরা এখন আর বসবাস করি না। এখন আমরা আধুনিক এবং গণতান্ত্রিক একটা নৈতিক সমাজের মধ্যে আমরা বসবাস করি, রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি। তো তারা বর্বরতা করবে, তাদের উত্তরটা আমরা বর্বরতা দিয়ে দিব না। তারা সেখানে সংখ্যালঘু নির্যাতন করবে, এর জবাবটা আমরা সংখ্যালঘু নির্যাতন দিয়ে দিব না। আমরা এর জবাবটা আমাদের এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে, এবং আমরা যে একটা বেটার জাতি এবং রাষ্ট্র তাদের থেকে, এটা প্রমাণের মাধ্যমে দিব। তবে অবশ্যই আমার দেশের জনগণের সীমান্ত হত্যা কিংবা সীমান্তের ভিতরে যারা আমরা রাজনীতি করি, যারা হয়তো আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদেরকে হত্যা করে ফেলা, ভিতরে এসে অ্যাসাসিন করা, এই বিষয়গুলো নিয়ে সরকারকে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে। তারা যেই জাতীয়তাবাদী রাজনীতির কথা বলে, আমরা ইতিহাসে দেখেছি যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সময় যে জাতীয়তাবাদী রাজনৈতিক অবস্থান তারা সরকারের থেকেও দেখিয়েছে। এটা আমরা চাই, এবং এর মাধ্যমেই এই প্রশ্নগুলোর উত্তর এবং সমাধান করা জরুরি। কিন্তু একটা শঙ্কা আর বিষয়ে নাগরিকদের মধ্যে আছে, সোসাইটিতে আছে, এই আলাপটা আছে যে বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে সরে যাচ্ছে এবং সে ভারতের সাথে একটা পলিটিক্যাল বোঝাপড়ায় যেতে চায়। কারণ পলিটিক্যাল বোঝাপড়ায় যাওয়াটা, এটা তাদের দলীয় সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত তারা নিতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই যেন আমার দেশের নাগরিকের স্বার্থ বিকিয়ে দিয়ে না হয়। এবং এটার কিছু ইন্টেনশন এবং কিছু লক্ষণ আসলে দেখা যাচ্ছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন
যে তিনি যখন সীমান্তে হত্যাটাকে জায়েজ করার চেষ্টা করেন পক্ষান্তরে, তিনি যখন আমার দেশের নাগরিকের ভারতের সীমান্তে হত্যা হওয়াটাকে বিভিন্ন ডেফিনেশনের মাধ্যমে জাস্টিফাই করার চেষ্টা করেন, তখন আমাদের মধ্যে এই কনসার্নগুলো আসলে আরও বেড়ে যায়। এবং এই বোঝাপড়াটা আমার জাতীয় স্বার্থ, আমার দেশের নাগরিকের স্বার্থ, আমার দেশের নাগরিকের জীবন বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন স্বভাবতই ওঠে। আশা করব এই প্রশ্নগুলোর জবাব আমরা পাবো। আমরা রাজনীতি করি, আমরা জনগণের পক্ষ থেকে প্রশ্ন করি, আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, এবং আমরা আশা করি যে এই বিষয়গুলোতে আরও অধিকতর স্বচ্ছতা আসবে।